গ্যাস বিদ্যুতের যে চরম মাত্রায় সংকট, একটা বিপর্যয় নেমে এসেছে, আপনারাও সমালোচনা করছেন সরকারের যে অতীতের সব রেকর্ড ভেঙেছে লোডশেডিং এ, কিন্তু সমাধানটা কি? আপনাদের কাছে কি কোনো সমাধান আছে? হ্যাঁ, প্রথমত ওই তুষার ভাইয়ের আমাকে উদ্ধৃত করেছে একটা বিষয়ে। তো তুষার ভাই আমার বড় ভাই তুল্য এবং ওনাকে আমি সম্মান করি। তো আমি একটা বিষয় বলি যে আপনি একজন ডাক্তারের সেবা যখন আমি নিব, তখন তো আমি আসলে আওয়ামী লীগের ডাক্তার আর বিএনপি ডাক্তার হিসেবে তার সেবা নিচ্ছি, আমি ডাক্তার হিসেবে নিচ্ছি। তদ্রুপ ভাবে আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয় বাংলাদেশে, যেমন তুষার ভাই তো অনেক সিনিয়র মানুষ, অনেক বেশি দেখেছেন, উনি নিজে ডক্টর, উনি কমিউনিটির সাথে অ্যাটাচড, উনি ওই আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপিরও দেখেছেন, হয়তো জাতীয় পার্টিকেও দেখেছেন ওনার ছাত্র জীবনে। মূল জায়গা হলো যে এই যে একটা চলে আসছে, ধরেন হ্যাঁ, আপনি যে তুষার ভাই যেটা বললেন, আওয়ামী লীগের ডাক্তার হলে হয়তো বা আমরা বলবো, আওয়ামী লীগের এক্সপার্ট হলে আমরা কি হা না কি করব। দেখেন, একটা বিষয় হলো যে বাংলাদেশের প্রতিটি নাগরিক, হুম। বাংলাদেশের যেই সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান, তার নাগরিক অধিকার যেখানে আছে, তার কাজ করার অধিকার, তার সেখানে পদায়িত হওয়ার অধিকার, সবগুলো আমরা স্বীকার করি। এবং আওয়ামী লীগ সমর্থন করেছে, তাই বলে আসলে তার তার অধিকার কেড়ে নেওয়া হবে, আমরা কখনো এই কথা কোনোদিন বলি নাই। মূল জায়গাটা হলো যে আমাদের দলীয়করণটা এমন নগ্ন জায়গা হওয়া উচিত না যে আপনি যখন বিএনপি থাকবে তখন এখানে আর কেউ কাজ করতে পারবে না, বিএনপি হুম। সবগুলো আপনার উইনার টেক্স ইট অল এর মতো, যে সব আমি এখানে চালাবো। আবার যখন আমি থাকবো না তখন এখানে আমাকে রাখবে না পুরোটা, কিন্তু এইটা তো ধরেন যখন আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা সময় করি না। যখন স্কুলে বিমান আছড়ে পড়লো, মানে অনেক বাচ্চাদের যে মানে লোমহর্ষক, ভাবতেও ভয় লাগে, সেরকম একটা অবস্থা যখন তৈরি হলো, তখন ডাক্তার সামন্তলাল সেন, যিনি আসলে শেষে 2024-এ আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, যিনি আহ, বার্ন চিকিৎসা বিশেষজ্ঞ, বাংলাদেশের 1 নম্বর, তিনি নিজে থেকে এখানে সহায়তা করতে চেয়েছিলেন, এগিয়ে আসতে চেয়েছিলেন, এই কথাটা বলছেন হুম্মাম কাদের চৌধুরী, বিএনপি নেতা। কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে গ্রহণ করে নাই, শুধুমাত্র তিনি আওয়ামী লীগের বলে। মানে আহ, না, আপনারা কি এখানে এগুলো? দেখেন একটা বিষয়, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন তুষার ভাই যেটা বললেন, যে যেমন শুরুটাই করলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর 12টা বাজিয়ে গেছে। আসলে 5 আগস্টের পরে তো আইন শৃঙ্খলা বাহিনী, আপনার যদি বলেন পুলিশ অ্যাক্টিভ হতেই মাসের উপরে সময় লেগেছে, অন্যান্য বাহিনীগুলোকে পুনর্গঠন করতে হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কাজও ছিল না যে রেগুলার সরকারের মতো আপনার সবকিছু সেটেল করা, তার একটা এজেন্ডা ছিল, একটা কিন্তু সুষ্ঠু মানুষের জীবন নির্বাচন। বাঁচাতে পর্যন্ত, মানুষের জীবন বাঁচাতে পর্যন্ত আমি আওয়ামী বলছি, লীগ না আমি কোন, আমি সেটা আমি দেখা হলো। মূল জায়গাটা আসছি। ধরেন এখানে এখানে আওয়ামী লীগের যে জায়গাটা দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইরেও আপনার ধরেন ব্যক্তি হিসেবে এক্সপার্ট হিসেবে অনেকেই আছেন। হ্যাঁ, অনেকে আছেন এবং তারা সমাজে রাষ্ট্রের অংশ হিসেবে সবগুলো সেবার পয়েন্টে যুক্ত থাকবেন। কিন্তু আপনার মাইলস্টোনের যে ঘটনা, এই ঘটনাটার সময়কাল বিবেচনা করেন, এখনো বিবেচনা করেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে যে একটা বীভৎস হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের যেই আপনার সমর্থক গোষ্ঠী, তাদের যে এক্সপার্ট সুশীল সমাজ, তারা কিন্তু একটা বিবৃতিও দেয় নাই, তারা কিন্তু থামাতে পারে নাই, এবং তারা কিন্তু এটা একটা কমপ্লিসিট। এটা আপনাকে আজকেও 10 বছর পরেও আমি একই কথা বলবো, এই যে একটা কমপ্লিসিট অবস্থায় আপনারা ছিলেন, এটার তো দায়িত্ব আপনাকেও নিতে হবে। এখন আপনি যদি একটা দুর্ঘটনা অথবা একটা ন্যাশনাল ইমার্জেন্সির সুযোগে, যেটা আপনার প্রথম বন্যাতেও অনেকে আওয়ামী লীগের নেতৃত্ব আপনার এগিয়ে এসেছিলেন, এগিয়ে আসাতে আমি দোষের কিছু দেখি না। কিন্তু মূল জায়গাটা হলো যে এই মানুষটাকে ওই সময় এনে তাকে, আপনি যেটা বলছেন সামন্তলাল সেন, তো তার রাজনৈতিক পরিচয়ে সে এখানে সামনে আসতেছে। এখন ব্যক্তি কি আসলে মানে এমপি হয়ে তার রাজনৈতিক পরিচয়টা কেন আসলে এত গভীরে চলে গেল, সেই জায়গাটা নিয়ে পুনর্ভাবনার কথা আমি বলছি। আর এই প্রেক্ষাপটটা আপনি যেটা বলেন, এই প্রেক্ষাপটটা বাংলাদেশে একটা অরাজনৈতিকরণ অথবা আপনার এই দলীয় পজিশনের মাধ্যমে যারা বিশেষজ্ঞ আছেন, তারপর সমাজের একটা যে সিভিল সোসাইটির বড় অংশকে যতক্ষণ পর্যন্ত আপনার পার্টিসান থেকে বের করে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই যুক্তি দিতে পারবেন না যে, আমিও দিতে পারবো না যে এখন সামন্ত লাল সেন খুব সম্ভবত ত্রিপুরার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া, মানে মেডিকেল কলেজে পড়ার সেই ভিডিও টিডিও আমরা দেখেছি। হুম। হ্যাঁ, এটা এমন হতে পারে না যে বাংলাদেশ দেখো তো গুণীর কদর দিতে জানে না। কিন্তু একই সাথে এটা সত্য যে একজন ডাক্তার, হ্যাঁ, একজন ডাক্তারের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সে রাজনীতিবিদ হয়ে যখন একটা খুনি তিনি সিস্টেমের আপনার টেকনোক্রেট অংশ হয়ে মিনিস্টার যায়, হয়েছিলেন।
সরি, তিনি টেকনোক্রেট মিনিস্টার হয়েছিলেন, মানে কারণ আমি আমি শুধু ওনাকে এমপিও বলছি না। না, আরো অনেকেই আছে ধরেন এখানে। টেকনোক্রেট মিনিস্টার তো আসলে সেই খুনি সিস্টেমটাকে বৈধতা দেওয়া, মাফিয়া সিস্টেমটাকে বৈধতা দেওয়া। আপনি কেন মিনিস্টারই হতে হবে? মিনিস্টার হয়ে আপনার কোন জায়গায় মিনিস্টার? একটা অনির্বাচিত সরকারের মিনিস্টার হচ্ছেন, যেই ক্যাবিনেটটাকে বাংলাদেশে আপনি কি এখন বলবেন যে আওয়ামী লীগের যে নির্বাচনের মাধ্যমে তারা এগুলো যেভাবে আপনার দেশ পরিচালনা করেছে, এটা কি আপনার কোনো বৈধ ব্যবস্থা ছিল? এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল না? আপনার মোটা দাগে আমার কাছে মনে হয় যে মানে এটা একটা ম্যাক্রো আসপেক্ট, যে আপনি পুরো সিস্টেমকে যারা আসলে ডিস্টর্ট করেছে, নষ্ট করেছে, তাদেরকে আপনি হুট করে একটা বিশেষ সমস্যা সমাধানের জন্য সামনে এনে পুরো মানুষকে হ্যাঁ হ্যাঁ আমরা বৈধতা দিয়েছি, এটা আমার কাছে মনে হয় একটা পপুলিস্ট মানে নীতি। সমস্যা সেটি তার- মানুষের জীবন মরণই হোক না কেন, তবুও আসলে সেটি না না। না, এমন আমি এই মানে আমি প্রশ্নে কিন্তু এই প্রশ্নে আমি আপনার কাছে এই এটাও জায়গাটা করব, এটা মানে বলছি না আওয়ামী যে লীগ করেছে বা হ্যাঁ। আওয়ামী লীগের সংযুক্তই আছে বলে হুম সেটিকে বাতিল করে দেওয়া। এই যে ধরেন আমরা এখন কথা বলছি গ্যাস সংকটের কথা, হুম হুম সেখানে দেখছি যে আহ, আরেকটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, সেটি করেছিল সামিটের সাথে। যেহেতু সামিট এবং আওয়ামী লীগ সরকার, ডক্টর ইউনূস সরকার এসে সেটি বাতিল করে দিয়েছে, কিন্তু বাতিল করেছে ভালো কথা, বিকল্প কোনো কিছুর ব্যবস্থা করে নাই। যদি করতো তাহলে হয়তো এই দুর্ঘটনার সময়ে, বিশ্লেষকরা যেটি বলছেন, আমি তাদের ভাষ্যটা বলছি শুধুমাত্র, এই দুর্ঘটনার সময় একটা কোনো উপায় থাকতো এই সমাধান, এটাকে একটা ট্যাকেল করার মতো, যেটি এখন করাও যাচ্ছে না। মানে আওয়ামী লীগ করেছে বলে প্রয়োজনীয় জিনিস সেগুলো বাতিল করতে হবে কোনো বিকল্প সমাধান না করেই, মানে সেটাও যুক্তিযুক্ত। না, আমি আমি এটাকে সাপোর্ট করছি না, যে বিকল্প সমাধান অবশ্যই এখানে করার দরকার ছিল। এখানে আরেকটা বিষয় হলো যে আহ, এখন যে প্রশাসন দেশ পরিচালনা করছে, যে এই এই প্রশাসন কিন্তু আওয়ামী লীগের সময় একই প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই প্রশাসন, বিএনপির সময় একই প্রশাসন। প্রশাসনের মধ্যে কিন্তু কোনো আপনার রদবদলও নাই। জাস্ট বড় জোর ঢাকা থেকে চিটাগং গেছে, চিটাগং থেকে আপনার হয়তো রংপুরে গিয়েছে। প্রশাসনের যে অথবা আমলাতন্ত্রের যে নেচার, সেটা তো পরিবর্তন না, হয় নাই। অনেককে চাকরিচ্যুত এবং করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা না, এটা হয়েছে, খুবই মিনিমাম ধরেন, এটা ভূতাপেক্ষ আনা হয়েছে, চাকরিচ্যুত জি। অনেককে করা হয়েছে। বিএনপি সরকার এসে যাদের 25 বছর হয়েছে তাদেরকে আপনার বাধ্যতামূলক অবসর দিয়েছে। এবং এদের মধ্যে অনেকেই আছে যারা আপনার যে 18 নির্বাচনের সময় ডিসি এবং এসপি পোস্টেড ছিল, এবং সেটার তাদের গ্রাউন্ড আছে, এবং এবং গ্রাউন্ড আছে বলে তাদেরকে কিন্তু আপনার জোর করেও পদত্যাগ করে না। তাদেরকে আপনার যে স্বেচ্ছা অবসরের সময়সীমা আসার পর তাদেরকে এখান থেকে ইস্তফা দেওয়া হয়েছে। এবং এটা রাজনৈতিক হুম, সিদ্ধান্ত। এটা আমার আমার নিয়ম মনে হয় অনুযায়ী, হ্যাঁ। এটা নিয়ম অনুযায়ী। পাশাপাশি এখানে একটা রাজনীতি ধ্বংস করা হয়েছে, একটা সেটেলমেন্ট ধ্বংস করা হয়েছে, একটা রাষ্ট্রের যেই আপনার অর্গানোগ্রাম আছে, প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করবে, সেই ভ্যালুজ ইথুস ধ্বংস করা হয়েছে। এখন যে ধ্বংস করা হয়েছে, আপনি ধ্বংসযোগ্য অবস্থা থেকে আর একটা রাজনৈতিক কারেকশনের মধ্যে দিয়ে প্রথম আসতে হবে, তারপর আপনি যাবেন যে এটাকে বিজনেস এজ ইউজুয়াল চলতে দিবেন। এখন আমাদের প্রতিষ্ঠানগুলো বলেন, আমলাতন্ত্রের যারা শীর্ষ পদে আছেন ধরেন, তারা তো আপনার একটা সময় আওয়ামী লীগের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। বিশেষ করে 18 নির্বাচনের পরে আপনি যদি বলেন মোটা দাগে রাজনীতিবিদদের বাংলাদেশের তো আসলে কোনো ভূমিকা ছিল না। রাজনীতিবিদরা ছিল আমলাদের পাপেট, এবং সব জায়গায় এই অবস্থাটা হয়েছিল। কিন্তু আমলাদেরকে যেই সংস্কারের মাধ্যমে আপনার তাদের জবাবদিহির আওতায় আনা যেত, সেই সংস্কারটা তো এখানে করতে দেওয়া হয় না। এবং না দেওয়ার পিছনেও বিএনপির যে আমলাতন্ত্রের যে আপনার যিনি আছেন, যে আপনার আপনার জানেন যে সাবেক সচিব আব্দুল সাত্তার সাহেব, তার নেতৃত্বে কিন্তু আপনার জনপ্রশাসনের যেই আপনার আমলারা, তারা কিন্তু সেখানে সরকারকে আটকে দিয়েছিল, আপনারা অনেকদিন সচিব অচল করে রেখেছিল। এবং এটাও কিন্তু এমন না যে আপনার আমলাদের বাইরের ইস্যু, বিষয়টা আমলাদের ভিতরেই। আপনার একটা গ্রুপ আর একটা গ্রুপের উপর যে আধিপত্য অথবা নিয়ন্ত্রণ, অথবা এই যে তাদের মধ্যে যে হায়ারার্কি, এই জায়গাটা একটা সংস্কারের আপনার দাবি ছিল আমলাদের মধ্য থেকে, কিন্তু সেটাও কিন্তু প্রশাসনের আমলাদের কারণে কিন্তু সম্ভব হয় নাই। তো আমাদের মূল জায়গাটা হলো যে এখানে একটা, আমরা আপনি যেটা বলছেন নতুন গণতান্ত্রিক যাত্রার সাথে একই সাথে আপনার আগের যেটা হয়েছে সেই জায়গাটা ফুল স্টপ দিয়ে, এখানে যে আগে যেটা হয়েছে দলীয়করণ হচ্ছে বলে এখনো হবে, এই জায়গাটা আসলে আমরা চাই না। আমরা চাই যে এখানে আপনার মেধার ভিত্তিতে আপনি প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ হবে, মানে একটা মেরিটোক্রেসি এস্টাবলিশড হবে। আমরা যেটা বলি যে সিঙ্গাপুর হতে চাই, মালয়েশিয়া হতে চাই, তারা তো আসলে শুধুমাত্র পার্টিশন আমলাতন্ত্র দিয়ে, পার্টিশন পিপলকে দিয়ে প্রতিষ্ঠান চালায় সফল হয় নাই। তাদের সফলতার ভিত্তি ছিল এক্সপার্টকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া। আর অন্তর্বর্তীকালীন সরকারের আপনার সব সিদ্ধান্ত যে ভালো হয়েছে সেটা তো আমি বলছি না। অন্তর্বর্তীকালীন সরকার তার সীমিত সাধ্যের মধ্য দিয়ে অনেক জায়গায় চেষ্টা করেছে, অনেক জায়গায় পেরেছে, অনেক জায়গায় পারে নাই। অনেক জি। জায়গায় তাদের ভিতরে আপনার ঘাপটি মেরে থাকে, অনেকের এজেন্ডা ছিল, সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি পুরোটা সফল হতো, তাহলে তো আমরা আসলে সত্যি করে আমাদের কষ্ট জি, অনেকটা কমে আপনার যেত। কাছে আমি